বর্তমানে অনেক মেয়েই হাজবেন্ডকে ডিভোর্স দেয় কাবিনের টাকার জন্য। আপনারা কি জানেন আমার যে ডিভোর্স হয়েছিল আমি একটা পয়সা নেইনি, 1 টাকাও না। আমার কাবিন ছিল 4 লাখ টাকা, আমি পুরো টাকাটা মাফ করে দিয়েছিলাম। আমার মেয়ের ভরণ পোষণ সহ সবকিছু মাফ করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যারা আমি ভালোবাসছি, সংসার করতে আসছি, সংসারই তো হলো না, আমি টাকা দিয়ে কি করব? আমি তো সংসারই হয়নি। আচ্ছা, মাথায় কাপড় দিলে কি সে ফেরেশতা হয়ে যায়? অবশ্যই না। আমার গেটআপ দেখে আমাকে জাজ করতে আসবেন না। আমি মানুষটা কেমন এইভাবে জাজ করেন। প্রথম দিনের ঘটনার পরে আজকে আবার আমাদের বসা, কি বলার আছে? আমার গল্পে আমাকেই খারাপ বলছেন। আচ্ছা, কয়টা মেয়ে সংসার টিকানোর জন্য 15 বছর যেখানে সংসারই নেই, বারবার 15 বছর আমি রিলেশন থেকে ধরে ফেলেছি, 13 বছর সংসারই নেই, সেখানে কিভাবে সংসার টিকানোর জন্য বারবার চেষ্টা করে? কে করে বলেন তো? যেখানে সংসার থাকে সেখানে মানুষ চেষ্টা করে। আমার তো সংসারই থাকে না, তারপরও চেষ্টা করেছি। আপনাদের আসলে দোষ দিয়ে লাভ নেই। আমি বাস্তবিক লাইফেও মানুষের অনেক কথা শুনেছি। অনেকেই বলছে এর সংসার থাকে, ছাড়ে, আবার আসে। আমার পরিস্থিতিটা কি আপনারা কখনো চিন্তা করেছেন? আমি কিভাবে ফেস করছি? আমি আমার সন্তানের দিকে তাকিয়ে সংসারটা বারবার টিকাতে চেয়েছি, আমার সংসারটা টিকে নেই। ওই মানুষটাকে আমি প্রচণ্ড ভালোবেসেছি, কিন্তু সে আমাকে বারবার কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে। তো আপনাদের কথাগুলো না, আমি কমেন্টগুলো পড়ি, আমার খুব কষ্ট লেগেছে। এবং আমার এই পর্বটা আরও আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে ভালোই হয়েছে আমি আগে এটা শ্যুটটা করিনি। আপনাদের এই কমেন্টগুলো দেখার পর মনে হলো যে একই সাথে আমি এটার অ্যান্সারটাও দিতে পারবো। আচ্ছা, আপনারা অনেকে বলেছেন যে 100 প্রেমের যে ব্যাপারটা, এটা মিথ্যা। আচ্ছা, আমি কি ওখানে কোথাও বলেছি যে 100 প্রেম একসাথে করেছে? আমি বলেছি দীর্ঘ 12-13 বছর যাবৎ আমি প্রায় 100 মেয়ের সাথে সম্পর্ক ধরেছি। আপনারা কিভাবে ধরলেন যে 100 প্রেম একসাথে করেছে? আপনি পারবেন 100টা প্রেম একসাথে করতে? পারবেন না, কেউই পারবে না। তো অবাস্তব কথা কেন আমি বলতে যাব? আরেকটা কথা, অনেকেই বলেছেন আমি খারাপ। আচ্ছা, সম্পর্ক টিকানো, সংসার টিকাতে যাওয়াটা কি ভুল? আমার লাইফে জানেন আমি অনেক কিছু সহ্য করেছি। আমি যখন ডিভোর্স দেইনি তখন মানুষ আমাকে বলেছে কেন ডিভোর্স দেই না। যখন ডিভোর্স দিয়েছি তখন মানুষ বলেছে আমি ডিভোর্সি। যখন আমার ডিভোর্স হয়েছে, আমি আপনাদের কাছে আরেকটা জিনিস ক্লিয়ার করি, যারা আমাকে চিনে তারা জানে আমি স্টিল নাও এখনও রাস্তাঘাট ভালো মতো চিনি না। জানি আপনারা এখানেও ব্যাড কমেন্ট করবেন, এটা নাটক, বাট এটা নাটক না। আমাকে যারা চিনে তারা ভালো মতো জানে। ইভেন ভাইয়ার অফিসে এসেছি, আমি মনে হয় 50 বার ফোন দিয়েছি লোকেশন চিনি না দেখে। তো আমি যদি না চিনি, আমার সাথে যদি কাউকে দেখে, আমার ছোট ভাই হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার মামা হতে পারে, মানুষ একটা খারাপ মন্তব্য করে। কেন জানেন? আমি ডিভোর্সি। তো ডিভোর্স হওয়ার পর মানুষ এরকম মন্তব্য করছে। আর আপনারা অনেকে বলছেন, আমি আপনাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব আগে। আপনারা অনেকে বলছেন মাথায় কাপড় দেয় না। আচ্ছা, মাথায় কাপড় দিলে কি সে ফেরেশতা হয়ে যায়? অবশ্যই না। আমার গেটআপ দেখে আমাকে জাজ করতে আসবেন না। আমি মানুষটা কেমন এইভাবে জাজ করেন। আর মাথায় কাপড় দেওয়ার ব্যাপারে আমি একটুখানি বলি, আমার মাইগ্রেনের প্রবলেম আছে, এই জন্য আমি সবসময় মাথায় কাপড় রাখতে পারি না, আমার মাথা গরম হয়ে যায়। আরেকটা কথা, আপনাদের সবাইকে অনুরোধ করব, আবার অনুরোধ করব, প্লিজ খারাপ মন্তব্য করবেন না। আপনাদেরও পরিবার আছে, আপনার বোন, আপনার মা বা কারোর সাথে যদি এরকম হতো আপনাদের কেমন লাগতো বলেন? খারাপ মন্তব্য করা অনেক ইজি, কিন্তু তার জায়গাটা থেকে বোঝাটা অনেক কঠিন। আমিও ফেসবুক চালাই, আমিও অনেক ভিডিও দেখি, আমারও অনেক কিছু অনেক সময় অনেক রকম লাগে। কই, আমি তো কাউকে মন্তব্য করি না। যেটা ভালো লাগবে না ইগনোর করতে শিখেন। অ্যাটলিস্ট সেটাতে আপনার কোনো ক্ষতি না হলেও, আপনি কারো ক্ষতি না করলেও, আপনি সেখানে কারো উপকার করতে না, সেখানে কারো আপনি উপকার করতে না পারলেও কারো ক্ষতি হবে না। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। আমি আসলে আজকে একটু এক্সাইটেডও, কারণ আমি আসলে আপনাদের খারাপ মন্তব্যে না অনেক কষ্ট পেয়েছি। প্লিজ কাউকে ভাবে কষ্ট দিবেন না, অনেক বলে ফেলছি। এবার আমি আমার স্টোরিতে আসি। আচ্ছা, আমার সম্পর্কের মাঝখানে আমার যিনি হাজব্যান্ড ছিলেন, আপনারা আরেকটা কমেন্ট করেছিলেন, সরি আমি আবারও মিস্টেক করছি। আপনারা কমেন্ট করেছিলেন আমার এইজের ব্যাপারটা। আমি 2010 থেকে 2025 পর্যন্ত গল্প বলেছি। 2010-এ আমার বয়স নিশ্চয়ই এত ছিল না, এখন আমার বয়স 27 বছর। আমি রিভিল করে দিচ্ছি, যেটা সত্যি সেটা সত্যি। আমি আগেই বলেছি মিথ্যা বলতে পছন্দ করি না। এখন আমার বয়স 27 বছর। 2010-এ কি 27 ছিল? অবশ্যই না। 2010-এ ছিল আমার বয়স 13 বছর।
তো আমি আমার সেটার কথাই বলেছি, তখন আমি পিচ্চি ছিলাম এবং 2013-তে যখন আমার বয়স মাত্র 16 বছর আমি তখন বিয়ে করেছি। আশা করি আপনাদের কোশ্চেন অ্যান্সার আমি দিতে পেরেছি। একটা ভাইয়া কমেন্ট করেছিল যে এইজ এত কম হলে কিভাবে এত ক্লোজ হয়, আমি কি বলেছি আমি তখন ক্লোজ হয়েছি? আচ্ছা যাই হোক, আপনাদের সব অ্যান্সার আমি দিয়েছি। এবার আমার কাহিনীতে আসি। হ্যাঁ, 2015-তে আমার যখন বেবি হয়, বেবি হওয়ার 7-8 মাস পরে আমি আরেকটা বেবি কনসেপ্ট করি। তখন আমার যিনি হাজব্যান্ড, আমি আগের স্টোরিতে বলেছি যে আমার যে প্রথম বেবিটা আছে এটা ওরা মেরে ফেলার ট্রাই করেছে, কিন্তু আমার এইজ কম থাকাতে, মাত্র 16 বছর থাকাতে এবং আমার অলরেডি 4-5 মাস হয়ে যাওয়াতে তারা আর কি আর ওটা অ্যাবর্শন করতে পারে না এবং ডাক্তার ডিরেক্টলি বারণ করে দেয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমার যিনি হাজব্যান্ড আছে সে আমার উপর বিভিন্ন অত্যাচার করে এবং আমার এই বেবিটা যখন তার ফ্যামিলি জানতে পারে তখন কিন্তু তারাও তার উপর অনেক ধরনের চিল্লাচিল্লি, মারধর, মানে তাদের ভিতরে অনেক ঝামেলা হয়। এটা গেল আমার প্রথম বেবি। এরপরে আমার আরও 5টা বেবি তারা নষ্ট করেছে। 6টা টোটাল? না, আমার প্রথম বেবিটা তো আছেই। আমার মেয়ের বয়স এখন 10 বছর, ঠিক আছে? তো আমার এরপরে আরও 5টা বেবি ওরা নষ্ট করছে। মাই গড। এবং 5টা বেবির মধ্যে একটা বেবি ছিল 4 মাসের, প্লাস 4 মাস, ঠিক আছে? আর বাকিগুলো সব 1 মাস 1.5 মাসের। এটা কি আপনার সম্মতিতেই হয়েছিল? না না, একটাও আমার সম্মতিতে হয়। আপনি জানতেন যে এটার ওষুধ খাওয়াচ্ছে? হ্যাঁ, এটা জানতাম, কারণ সে আমাকে বারবার ফোর্স করেছে, এটা না করলে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, থাকবে না। এবং আমি তার হাতে পায়ে ধরে অনেকবার কান্নাকাটি করেছি। এবং আমার সবচেয়ে কষ্ট লেগেছে আমার 4 মাস প্লাস যে বেবিটা মারা হয়েছে সেটা আমার মেয়ে হওয়ার 7 থেকে 8 মাস পরে। তো ওই বেবিটা হওয়ার পর আমি আসার পর আমি তাকে অনেক রিকোয়েস্ট করি, তার পায়ে পর্যন্ত ধরে সে আমাকে মারধর করে এবং তার বোন এবং সে মিলে লোকাল একটা হসপিটাল, আমি লোকেশনটা বলতে পারবো না যেহেতু আমি রোডঘাট ওই সময় আরও চিনতাম না, এখন যতটুকু চিনি তখন আরও চিনতাম না। লোকাল একটা হসপিটালে নিয়ে যেয়ে তারা একদম লোকালভাবে খুবই কম টাকায় উইদাউট অ্যানেস্থেশিয়া আমাকে ওটা নষ্ট করায়। আমার তো প্রচুর পেন হয়। জি, আমার খুব কষ্ট হয়েছে এবং তারা আমাকে ডাক্তারকে রিপোর্ট পর্যন্ত দেখাতে দেয় নাই যে আমার এটা 4 মাস প্লাস, ডাক্তারকে বলতে পর্যন্ত দেয় নাই। তারপর ওই বেবিটা নষ্ট করার পর বাসায় যখন আসি আমার হাজব্যান্ড আমাকে বাসায় ওভাবে ফেলে থুয়ে চলে গেছে। আমি অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলাম, সে ছিল না আমার পাশে। এটা গেল আমার বেবি নষ্টর কাহিনী। এছাড়া আরও 4টা বাচ্চা নষ্ট করেছে যেগুলো সব 1 মাস 1.5 মাস ম্যাক্সিমাম, যেগুলো একটা কিট টাইপের, এমআর কিট না সামথিং এরকম টাইপের একটা নাম, ওটা খাওয়ায় নষ্ট করছে। এবং তার কারণে আমি এখন অসুস্থ। এত বছর পরে এসে আমি এখন দেখি যে আমার পেটে চাকার মতো পিণ্ড ধরা পড়েছে, যেটাকে এন্ডোমেট্রোসিস বলে, এটা ধরা পড়েছে। এবং আমি যখন আমার প্রিভিয়াস লাইফ ডাক্তার যখন জানলো তখন বললো যে এটার কারণেই মেইনলি এটা হয়েছে, ঠিক আছে? এতে কি হয়? এটা পেটে ইউট্রাসের আশেপাশে মেবি চাকার মতো পিণ্ড, এবং এটা অনেক পেইনদায়ক, মেয়েদের ক্ষেত্রে অনেক পেইনদায়ক হয়, পেটে অনেক ব্যথা করে এবং প্রচন্ড ব্লিডিং হয়, মানে পিরিয়ডে ঝামেলা হয়। জি, আর এটা পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম করে, মানে বাচ্চা নিতেও ঝামেলা হয়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা এটা টাইম মতো ট্রিটমেন্ট না হলেও তো সমস্যা। এখন যেটা সমস্যা হয়ে গেছে, আপনারা তো মজা নেন, আপনাদেরকে বলি, যেটা সমস্যা হয়ে গেছে আমার তো মা নেই, ফ্যামিলিতে কেউ নেই। তো ডক্টর আমাকে বলছে হয়তো অপারেশন লাগতে পারে, যদি অপারেশন লাগে আমাকে দেখবে কে? আমি আমার জায়গা থেকে আমাকে যদি জ্বর আসে, আমাকে জ্বর দেখারও মানুষ নেই। আচ্ছা আপনারাই বলেন তো, আমার মতো পরিস্থিতি থাকলে আপনারা কি রিলেশনে জড়াতেন না? অবশ্যই জড়াতেন, আমি জড়াইনি। তারপর আপনারা এসে বলেন কি জানেন, বলেন যে আমি খারাপ। আপনারা এসে বলেন আমি আরো রিলেশন করেছি। আচ্ছা আমার জায়গায় থাকলে আপনি কি করতেন বলেন? আমি তো রিলেশনে জড়াই নাই, জানি না আল্লাহ সামনে কি লিখে রেখেছে, বাট আমি কাউকে বিশ্বাসই তো করি না এখন, ঠিক আছে? আমার জায়গায় থাকলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারতেন না, আমি কাউকে বিশ্বাস করি না, আমি অনিয়ারে বলছি, আমি কাউকে বিশ্বাস করি না। যাই হোক, এরপরও আপনারা বলবেন আমার মন মানসিকতা খারাপ, বলেন, আপনাদের আল্লাহ মুখ দিয়েছে, আপনারা বলেন, বাট কাউকে এত কষ্ট দিয়েন না যে তার চোখের পানির হিসাব আবার আপনাদেরকে দিতে হয়। এমনি অনেক কষ্টে আছি, পারলে আমার জন্য দোয়া করবেন।
যদি না পারেন প্লিজ খারাপ কিছু বলবেন না, আমি কমেন্টগুলো পড়ি, আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করি। আমার যে ডিভোর্স হয়েছে, আপনারা অনেকেই বলেছেন আমি খারাপ। আচ্ছা, বর্তমানে অনেক মেয়েই হাজব্যান্ডকে ডিভোর্স দেয় কাবিনের টাকার জন্য। আপনারা কি জানেন আমার যে ডিভোর্স হয়েছিল, আমি একটা পয়সা নেইনি, 1 টাকাও না। না, আমার কাবিন ছিল 4 লাখ টাকা, আমি পুরো টাকাটা মাফ করে দিয়েছিলাম এবং আমার মেয়ের ভরণ পোষণ সহ সবকিছু মাফ করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যারা আমি ভালোবাসছি, সংসার করতে আসছি, সংসারই তো হলো না, আমি টাকা দিয়ে কি করব? আমি তো সংসারই হয়নি। আচ্ছা, এত কিছুর পরেও যখন দ্বিতীয়বার সে আমার লাইফে আসছে, কাবিন কত করেছি শুনবেন? আমি করতে চেয়েছিলাম 100 টাকা, তো পরে আমার ফ্যামিলি খারাপ বলবে দেখে সে 1 লাখ টাকা কাবিন করে, যেখান থেকে 50,000 টাকা অলরেডি হুসুল ধরে, যদিও 1 টাকাও আমি নেইনি। তাহলে থাকে কত? 50,000 টাকা, তাই না? এই 50,000 টাকাও আমি তাকে বলেছি যদি ছেড়ে দিতে চাই আমি মাফ করে দিব, আর সে আমার সাথে থাকবে না, সে অলরেডি বলেছে। আমি কি জোর করে থাকবো? তাহলে কি বলবো বলেন? একটা পুরুষ বারবার আমার জীবনে আসে, আমি একটু শক্ত হই, আমাকে বারবার দুমড়ায় মুচড়ায় ভেঙে আবার চলে যায়। এখন আপনি বলবেন সুযোগটা আমি দিয়েছি। হ্যাঁ, আমি তো দিয়েছি, কারণ মানুষটাকে আমি ভালোবাসতাম। আমি তো দিয়েছি, মানুষটা আমার সন্তানের বাবা। আপনারা কি করতেন? আরেকটা বিয়ে করার সমাধান? আমার কাছে মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে পুরনো মানুষটাকে ঠিক করার চেষ্টা করেছিও, বাট এখন আমি ব্যর্থ। আপনাদের আরেকটা জিনিস বলি, আমি যখন আগে এফএম শুনতাম ফোনে, আমার খুব ইচ্ছা ছিল যে আমার জীবনের গল্পটা আমি এসে বলবো, কিন্তু আমি তখন জানতাম না যে আমার জীবনের গল্পটা এভাবে বলতে হবে। আমার যিনি হাজব্যান্ড, আমার বাচ্চার বাবা, ওকে আমি অনেকবার বলেছি আমাদের যখন এন্ডিংটা সুন্দর হবে আমাদের স্টোরিটা যে বলবো। অনেক ইচ্ছা ছিল, যখন রিলেশন ছিল তখন থেকেই বলতাম, কিন্তু কে জানতো বলেন আমার জীবনের এন্ডিংটা তো সুখের না। আমার জীবনটা তো এরকম হতে না, আল্লাহ চাইলে আমার জীবনটাও সুখের হতে পারতো। যাই হোক, আমি হয়তো অনেক কাহিনী মিস করে যেতে পারি, বাট আপনাদেরকে বলবো যে একটা মানুষকে নিয়ে প্লিজ খারাপ মন্তব্য করবেন না। আমার 15 বছরের গল্প, সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত এবং বর্তমানেও, আমি কি 15 বছরের গল্প একদম মানে হুবহু সাজিয়ে বলা সম্ভব? আপনি পারবেন? এটা কি কোনো লেখা উপন্যাস না। কি অবস্থা বোন, এখন কেমন আছে সব? এখন আসলে ভাইয়া আগের মতোই আছে, কিন্তু সমাজের থেকে না আমি দূরে সরে গেছি। মানুষ না বিভিন্ন রকম কথা বলে যেটা আমি নিতে পারি না। আমি আরেকটা জিনিস বলি ভাই, আমি 2022-এ প্যানিক অ্যাটাক করি। তো প্যানিক অ্যাটাকের পর থেকে আমার যে প্রবলেমটা হয়, আমি স্ট্রেস নিলে আমার হাত পা কাঁপতে থাকে, আমি নিতে পারি না। ইভেন আমার এবার যখন রিলেশন আবার ধরা পড়ে, আমি ফোনটা এরকম কেঁপে কেঁপে পড়ে যাচ্ছিল, তো আমি অনেক কষ্ট পাইছি, বাট আসলে বলে লাভ নাই। তাদের সে কোনো চেঞ্জ নাই তার ভিতরে, এবং সে কোনো যোগাযোগের চেষ্টাও করে নাই, সে তার রিলেশন নিয়ে ভালো আছে। আর আমার যদি জীবন বলেন, আমার জীবনটা জাস্ট আমার মেয়ে কেন্দ্রিক, আর কোনো কিছু নাই। শুধু চেষ্টা করতেছি আল্লাহ যেন একটু সুস্থ রাখে, একটু ভালো থাকি আমার সন্তানকে নিয়ে, একটু অ্যাটলিস্ট যত কষ্ট করছি অতটা কষ্টের জীবন থেকে একটু ভালো জীবন থাকুক। সংসার চলছে কেমন করে? টাকা পয়সা, খাওয়া দাওয়া? আমার আমি আগে বলেছি যেহেতু স্থানীয় আমার বাবার বিজনেস আছে, ওভাবে চলছে, কিন্তু আমার বাবা আমার উপর রাগ। স্বাভাবিক। তো রাগ হওয়ার কারণে যেটা হয়েছে, আমার মেয়ের খরচটা দিলেও আমার খরচটা আমাকেই বহন করতে হবে, আর আমাকে যেহেতু বহন করতে হবে এই জন্য আমি চাকরি ট্রাই করছি। আবার মাঝখানে করতাম চাকরি, বাট এখন আবার মাঝখানে যেহেতু এইসব ঝামেলার কারণে বন্ধ গিয়েছে, এখন আবার চেষ্টা করছি। আশা করি ভালো একটা চাকরি পেলে আবার জয়েন করব। আর পাশাপাশি যেহেতু গ্র্যাজুয়েশনটা মাত্র কমপ্লিট করেছি, এরপরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ট্রাই করব। বাকিটা আসলে আল্লাহ জানে, আল্লাহ কি রেখেছে। কি আমাদের শোয়ের মধ্যে দিয়ে কারো কাছে চাকরি অ্যাপ্লাই করতে চাও? যদি ভালো কোনো চাকরি থাকে অবশ্যই করব, আমার ইচ্ছা আছে। মেইল আইডি বা ফেসবুক আইডি বলো। আচ্ছা, মেইল আইডি হচ্ছে sadika.confident@gmail.com। বানান বলো। SADIK sadika.confident CONFIDENT confident@gmail.com।